আসেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হুসনিয়ারা, সহকারী শিক্ষক, সোলাকুড়ি উচ্চ বিদ্যালয়। সোলাকুড়ি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তোমরা তো এখন পাঠের জন্য প্রস্তুত, তাই না? তাহলে আমি আজকে পড়াবো নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ, দশম অধ্যায় থেকে জলবায়ু নিয়ে আলোচনা করব। তাহলে জলবায়ু, আজকে পাঠের বিষয় হচ্ছে জলবায়ু। তাহলে প্রথমে আমরা জানব জলবায়ু কি। জলবায়ু হচ্ছে, অর্থাৎ জলবায়ু বলতে সাধারণত আমরা বুঝি তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, আর্দ্রতা ইত্যাদির প্রভাবকে। তাহলে জলবায়ু বলতে আমরা কি বুঝি? জলবায়ু হচ্ছে বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, তাপমাত্রা, জলীয় বাষ্প, আর্দ্রতা ইত্যাদির প্রভাবকে, কিংবা তো কোন অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকেও জলবায়ু বলা হয়। আর বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন। তাহলে বাংলাদেশের জলবায়ু কেমন? বাংলাদেশের জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন, অর্থাৎ সারা বছর প্রায় একই রকম জলবায়ু বিরাজ করে। যদিও এখানে শীত, গ্রীষ্ম এগুলো আছে, তারপরেও শীতের তীব্রতা ততটা হয় না, অর্থাৎ অসহনীয় পর্যায়ে শীত পড়ে না, কিংবা গরমও অসহনীয় পর্যায়ে পড়ে না। তাহলে শীত এবং গরম সবই সহনীয় পর্যায়ে থাকে, যে কারণে বলা হয়েছে সমভাবাপন্ন, অর্থাৎ একই রকম। তো দেশের মাঝামাঝি স্থান দিয়ে, আমাদের দেশের মাঝামাঝি স্থান দিয়ে চলে গেছে কর্কটক্রান্তি রেখা। তো আমাদের দেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় এখানে অর্থাৎ এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। তাহলে দেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। অর্থাৎ ক্রান্তীয় শব্দটি বলতে তোমরা কি বোঝো? ক্রান্তীয় হচ্ছে তো উষ্ণ কিংবা গ্রীষ্ম, অর্থাৎ গরম। আমাদের দেশে বেশিরভাগ সময়ের আবহাওয়ায় গরম। তো কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব এদেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হলো বছরের বিভিন্ন সময় বিভিন্ন ঋতুর আবির্ভাব। তাহলে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি? মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর আবির্ভাব। এই বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য ঘটে। তাহলে বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য ঘটে, যেমন গ্রীষ্মকালে গরম, শীতকালে শীত, আবার বর্ষাকালে বৃষ্টি, এরকম। কিন্তু কোনো সময় শীত প্রধান ও গ্রীষ্ম প্রধান দেশের মতো চরম ভাবাপন্ন হয় না। তাহলে আমাদের দেশের জলবায়ু কখনো গ্রীষ্ম প্রধান ও শীত প্রধান দেশের মতো চরম ভাবাপন্ন হয় না, উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল। তাহলে আমাদের দেশের জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ ও আর্দ্র হচ্ছে গ্রীষ্মকাল এবং শুষ্ক হচ্ছে শীতকাল। তাহলে আমাদের দেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? আমাদের দেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ ও আর্দ্র হচ্ছে গ্রীষ্মকাল এবং শীতকালের জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক। তো বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা 26.01 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? 26.01 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বাংলাদেশের জলবায়ু, অর্থাৎ বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26.01 ডিগ্রি সেলসিয়াস। এবং গড় বৃষ্টিপাত, আমাদের দেশের গড় বৃষ্টিপাত কত? গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। তাহলে আমাদের দেশের
বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 203 সেন্টিমিটার। মৌসুমি বায়ুর প্রভাবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। তাহলে আমাদের দেশে বৃষ্টিপাত হয় কোন কোন মাস থেকে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত? আমাদের দেশে বৃষ্টিপাত হয় জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। তো বাংলাদেশের সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে বলতে পারো যে আমাদের দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়? তাহলে আমাদের দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে। তাহলে কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে। তো বাংলাদেশের জলবায়ুকে মৌসুমী বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে 3টি ঋতুতে ভাগ করা যায়। এমনিতে তোমরা জানো যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ, অর্থাৎ বাংলাদেশে 6টি ঋতু, কিন্তু বাংলাদেশের জলবায়ুকে মৌসুমী বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে 3টি শ্রেণীতে অর্থাৎ 3টি ঋতুতে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে গ্রীষ্মকাল। প্রথম কোন কাল? গ্রীষ্মকাল। তারপর বর্ষাকাল। তারপর 3 নম্বরে হচ্ছে শীতকাল। তাহলে মৌসুমী বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ও আর্দ্রতার ভিত্তিতে, বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে বাংলাদেশের ঋতুকে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। 3 ভাগ কি কি? প্রথম হচ্ছে গ্রীষ্মকাল, তারপর দ্বিতীয়টি বর্ষাকাল, তৃতীয়টি হচ্ছে শীতকাল। এই 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তোমরা দেখো, প্রথমে দেখছো গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। মার্চ থেকে মে মাস পর্যন্ত হচ্ছে গ্রীষ্মকাল। বাংলায় ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ। বাংলায় ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত হচ্ছে গ্রীষ্মকাল। এরপরে বর্ষাকাল। এরপর তোমরা দেখছো বর্ষাকাল। তাহলে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত বর্ষাকাল? জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত আমাদের দেশে বেশি বৃষ্টিপাত হয়। আর বাংলা জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত সময় হচ্ছে বর্ষাকাল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বর্ষাকাল কোন মাস থেকে শুরু হয় এবং কোন মাসে শেষ হয়। বর্ষাকাল শুরু হয় জুন মাসে এবং শেষ হয় অক্টোবর মাসে, বাংলা জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস। এরপর তোমরা দেখতে পাচ্ছ শীতকাল। শীতকাল শুরু হয় নভেম্বর মাসে। নভেম্বর মাসের শেষের দিকে শীতকাল শুরু হয় এবং শেষ হয় ফেব্রুয়ারি মাসে। বাংলায় কার্তিক মাস থেকে শীতকাল শুরু হয় এবং ফাল্গুন মাসে শেষ হয়। তাহলে শীতকাল শুরু হয় কোন মাস থেকে? তোমরা দেখতে পাচ্ছ শীতকাল শুরু হয় নভেম্বর মাস থেকে, অর্থাৎ নভেম্বর মাসের শেষ দিক থেকে শীতকাল শুরু হয় এবং শেষ হয় ফেব্রুয়ারি মাসে। আর বাংলায় কার্তিক মাসে শীত শুরু হয় এবং ফাল্গুন মাসে শেষ হয়। তাহলে এখন আমরা গ্রীষ্মকাল সম্পর্কে জানব। এখন আমরা গ্রীষ্মকাল সম্পর্কে অর্থাৎ গ্রীষ্মকালের বৃষ্টিপাত, বায়ু প্রবাহ এবং তাপমাত্রা সম্পর্কে জানব। তাহলে এখন গ্রীষ্মকাল বাংলাদেশের মার্চ থেকে মে মাস পর্যন্ত। বাংলাদেশের মার্চ থেকে মে মাস পর্যন্ত হচ্ছে গ্রীষ্মকাল। তো বাংলাদেশের মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এর সময় সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। তাহলে এই গ্রীষ্মকালে আমাদের দেশের মাঝামাঝি কর্কট ক্রান্তি রেখা, আর এই সময় সূর্য কি হয়? গ্রীষ্মকালে সূর্য এই কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ সোজাসুজিভাবে। অর্থাৎ সূর্য ঠিক আমাদের মাথার উপরে থাকে এরকম মনে হয়। তাহলে এই কর্কট ক্রান্তি রেখা একেবারে বরাবর কিরণ দেয় বলে এই সময়ে তাপ বেশি থাকে। তো ফলে এই ঋতুর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। নিচে এই ঋতুর
তাপমাত্রা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা কি নিয়ে আলোচনা করব? এই গ্রীষ্মকালের তাপমাত্রা, বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করব। প্রথমে তাপমাত্রা। তাহলে এখন আমরা জানবো গ্রীষ্মকালের তাপমাত্রা সম্পর্কে। বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু হলো গ্রীষ্মকাল। বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু কোনটি? গ্রীষ্মকাল। তো এ সময়ের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এ সময়ের সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ গ্রীষ্মকালের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? গ্রীষ্মকালের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্রীষ্মকালের সর্বনিম্ন তাপমাত্রা কত? গ্রীষ্মকালের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ গ্রীষ্মকালের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। তো গড় হিসেবে এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গড় হিসেবে এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এপ্রিল মাসের গড় তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। তো এপ্রিল মাস হচ্ছে উষ্ণতম মাস। তোমরা বলতে পারো বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস কোন মাস? বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস। তাহলে এপ্রিল মাসের গড় তাপমাত্রা কত? এপ্রিল মাসের সবচেয়ে অর্থাৎ সর্বোচ্চ গড় তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। তো এ সময় সমুদ্র উপকূল থেকে দেশের অভ্যন্তরে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তাহলে সমুদ্র উপকূল থেকে দেশের অভ্যন্তরের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। যেমন ধরো সমুদ্র উপকূল, এই সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে দেশের অভ্যন্তরের তাপমাত্রা কি হয়? ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তাহলে এরপরে আমরা পড়ব বৃষ্টিপাত। তাহলে গ্রীষ্মকালের বৃষ্টিপাত সম্পর্কে এখন আমরা জানব। তো বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য। তাহলে তোমরা সবাই জানো যে গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয় সাধারণত। তো সাধারণত তোমরা জানো যে চৈত মাসের অর্থাৎ চৈত্রিক মাসের শেষ এবং বৈশাখ মাসের শুরুতে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। তো এই ঝড় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বেগে মার্চ এপ্রিল মাসে প্রবাহিত হয়। অর্থাৎ ইংরেজি মার্চ থেকে এপ্রিল মাসে এই কালবৈশাখী ঝড় হয়ে থাকে। এই ঝড়ে কি হয়? বজ্র এবং বিদ্যুৎ সহ। তো এই ঝড়ে বজ্র এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল বেগে
প্রবাহিত হতে থাকে। তো বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা 20% এই গ্রীষ্মকালে হয়ে থাকে। তাহলে বাংলাদেশে তো শতকরা 20% বৃষ্টি এই গ্রীষ্মকালে হয়ে থাকে। এ সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ 51 সেন্টিমিটার। তাহলে গ্রীষ্মকালে কত ভাগ বৃষ্টি হয়? গ্রীষ্মকালে 20%। তাহলে শতকরা 20% বৃষ্টিপাত এই গ্রীষ্মকালে হয়ে থাকে। আমরা সেই গ্রীষ্মকালে কত ভাগ বৃষ্টি হয়? শতকরা 20%। তো এ সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 51 সেন্টিমিটার। এ সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 51 সেন্টিমিটার। তাহলে এই সময়ে তো বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে, এ সময়ের গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 51 সেন্টিমিটার। এরপরে বায়ু প্রবাহ, অর্থাৎ গ্রীষ্মকালের বায়ু প্রবাহ। এখন তোমরা জানবা বায়ু প্রবাহ সম্পর্কে। তো গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্যের উত্তরণের জন্য, অর্থাৎ গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্যের উত্তরায়ণের জন্য বায়ুচাপের পরিবর্তন ঘটে। এ সময় বাংলাদেশের দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহ অধিক উত্তাপের প্রভাবে উপরে উঠে আসে এবং উত্তর পশ্চিম দিক থেকে আগত শীতল ও শুষ্ক বায়ু প্রবাহ সঙ্গে সংঘর্ষে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। তাহলে দেখো গ্রীষ্মকালে এদিক থেকে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে শুরু হয়, অর্থাৎ গ্রীষ্মকালে তো দক্ষিণ দিক থেকে প্রবল বেগে উষ্ণ এবং আর্দ্র, অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু, তো উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহ অধিক উত্তাপের সৃষ্টি হয়। অর্থাৎ এদিক থেকে যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় উষ্ণ ও আর্দ্র বায়ু, এটা প্রচন্ড উত্তাপ থাকে। উত্তাপের কারণে এই পাশের বায়ুটা কি হয়, এদিকের বায়ুটা উপরের দিকে উঠে আসে, উপরের দিকে উঠে আসে, প্রবল বেগে এইদিকে চলতে থাকে, প্রবল বেগে এদিকে চলতে থাকে। তারপরে উত্তর পশ্চিম থেকে আবার এই উত্তর পশ্চিম থেকে শীতল ও শুষ্ক বায়ু, উত্তর পশ্চিম থেকে, তাহলে দক্ষিণ দিক থেকে যায় উষ্ণ ও আর্দ্র বায়ু। উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবল উত্তাপের কারণে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে প্রবল বেগে উত্তর দিকে চলতে থাকে। আবার উত্তর পশ্চিম থেকে শীতল ও ঠান্ডা বায়ু আবার দক্ষিণ দিকে এদিকে প্রবাহিত হতে থাকে। তাহলে এই পাশের বায়ু, অর্থাৎ দক্ষিণ দিকের বায়ু এবং উত্তর দিকের বায়ু একসাথে সংঘর্ষ হয়। এদিক থেকে আসতে থাকে উষ্ণ, অর্থাৎ উষ্ণ আর্দ্র বায়ুগুলো এদিক থেকে আসতে থাকে, আবার এদিক থেকে আসতে থাকে শীতল বায়ু। তারপরে এরা কি হয়, মাঝপথে এরা সংঘর্ষ হয়, অর্থাৎ সংঘর্ষের কারণে প্রচুর বজ্রবিদ্যুৎ, অর্থাৎ বজ্রপাত হতে থাকে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে থাকে। তো এরপরে তোমরা পড়বা, অর্থাৎ এরপরে আমি আলোচনা করব বর্ষাকাল সম্পর্কে। বর্ষাকাল তোমরা আগেই জেনেছো যে বর্ষাকাল বাংলাদেশের জুন থেকে অক্টোবর মাস হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়কে বলা হয় বর্ষাকাল। অর্থাৎ জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত হচ্ছে বর্ষাকাল। অর্থাৎ গ্রীষ্ম ও শীতের মাঝামাঝি বৃষ্টিবহুল সময়কে বলা হয় বর্ষাকাল। তাহলে গ্রীষ্ম ও শীতের মাঝামাঝি সময়কে বলা হয় বর্ষাকাল। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়,
জুন মাসের প্রথম দিকে মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে তো বর্ষাকাল শুরু হয়ে যায়। তাহলে কোন মাস থেকে বর্ষাকাল শুরু হয়? জুন মাসের প্রথম দিকে। জুন মাসের প্রথম দিকে মৌসুমী বায়ু প্রবাহের সাথে সাথে বর্ষাকাল শুরু হয়ে যায়। আর এখন আমরা বর্ষাকালের তাপমাত্রা, বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহ সম্পর্কে জানব। তাহলে এখন জানি আমরা তাপমাত্রা, অর্থাৎ বর্ষাকালের তাপমাত্রা। তো বর্ষাকালে সূর্য বাংলাদেশে প্রায় লম্বভাবে কিরণ দেয়। তাহলে বর্ষাকালে সূর্য প্রায় লম্বভাবে, তাহলে গ্রীষ্মকালে সূর্য লম্বভাবে কিরণ দেয়, কিন্তু বর্ষাকালে প্রায় লম্বভাবে কিরণ দেয়, যে কারণে এই সময়ও প্রচণ্ড উত্তাপ থাকে, অর্থাৎ এই সময়ও প্রচণ্ড গরম অনুভব হয়। কিন্তু আকাশে মেঘ থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয় বলে এ সময় অধিক তাপমাত্রা অনুভূত হয় না। তো অর্থাৎ গড় তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ের গড় তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বর্ষাকালের গড় তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বর্ষাকালের গড় তাপমাত্রা কত? বর্ষাকালের গড় তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমরা জানব বৃষ্টিপাত সম্পর্কে, অর্থাৎ বর্ষাকালের বৃষ্টিপাত। বৃষ্টির কালই হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালকে ঘিরেই রয়েছে বৃষ্টি। তাহলে এখন বর্ষাকালের বৃষ্টিপাত নিয়ে আমরা আলোচনা করি। তাহলে তোমাদের কি মনে হয়, বর্ষাকালে বেশি বৃষ্টি হবে না বর্ষাকালে কম বৃষ্টি হবে? অবশ্যই তোমরা ভাবছো যে বর্ষাকালে বেশি বৃষ্টি হয়। তাহলে বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর জলীয় বাষ্প সমৃদ্ধ থাকে। তাহলে বর্ষাকালে মৌসুমী বায়ু কি হয়? ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে, তাহলে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে কি হয়? প্রবাহিত হয়, অর্থাৎ দক্ষিণ পশ্চিম। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এ হচ্ছে পশ্চিম, এ হচ্ছে দক্ষিণ। তাহলে তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই দিক থেকে প্রবাহিত হয়। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তো কোথায় থেকে আসে? অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু ভারত মহাসাগর এবং বাংলাদেশের বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় তো প্রচুর জলীয় বাষ্প সমৃদ্ধ থাকে। তো এই জলীয় বাষ্প শৈলক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে বছরে মোট বৃষ্টিপাতের 80% হচ্ছে, অর্থাৎ 80% এই বর্ষাকালে হয়ে থাকে। তাহলে বছরের মোট বৃষ্টিপাতের 80% হচ্ছে, অর্থাৎ বর্ষাকালে। বছরের মোট বৃষ্টিপাতের 80% বৃষ্টিপাতই বর্ষাকালে হয়ে থাকে। তাহলে তোমরা ভাবতে পারো যে শৈলক্ষেপ কি। তো এই দিক থেকে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে যখন প্রবল বেগে বাতাস, জলীয় বাষ্প অর্থাৎ প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবাহিত হতে থাকে, তখন তো মিয়ানমারের যে পাহাড়গুলা, সেই এই দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার সময় পাহাড়ের মধ্যে বায়ুগুলা ধাক্কা খায়, অর্থাৎ বাতাসে মেঘও ভেসে বেড়ায়। সেই মেঘগুলা কি হয়? এই পাহাড়ের মধ্যে, পর্বতের মধ্যে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে যে বৃষ্টিপাত হয় সেটাই হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টি। তো এই বৃষ্টিপাত, এই শৈলক্ষেপের কারণে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে সিলেট অঞ্চলে
বেশি বৃষ্টি হয়ে থাকে। তাহলে বর্ষাকালে এখন তোমরা বলতে পারবে যে বর্ষাকালে শতকরা কত ভাগ বৃষ্টিপাত হয়ে থাকে? বর্ষাকালে শতকরা 80% বৃষ্টি হয়ে থাকে। শতকরা 80% বৃষ্টি বর্ষাকালে হয়ে থাকে। আর গ্রীষ্মকালে কত ভাগ বৃষ্টি হয়? গ্রীষ্মকালে 20% বৃষ্টি হয়। শতকরা 20% বৃষ্টি হয় গ্রীষ্মকালে এবং শতকরা 80% বৃষ্টি হয়ে থাকে বর্ষাকালে। তাহলে এখন আমরা জানি বায়ু প্রবাহ সম্পর্কে। তাহলে এখন আমরা বর্ষাকালের বায়ু প্রবাহ সম্পর্কে জানব। জুন মাসে বাংলাদেশের উপর সূর্যের অবস্থানের কারণে বায়ুচাপের পরিবর্তন ঘটে। তাহলে জুন মাসে কি হয়? জুন মাসে বাংলাদেশের উপর সূর্যের অবস্থানের কারণে বায়ুচাপের পরিবর্তন ঘটে। আর বাংলাদেশে বঙ্গোপসাগর থেকে আগত দক্ষিণ পশ্চিম অয়নবায়ু, তাহলে বঙ্গোপসাগরের উপর থেকে আসে কি? বঙ্গোপসাগরের উপর থেকে আসে দক্ষিণ পশ্চিম অয়নবায়ু। তো এই অয়নবায়ু তো প্রবাহিত হতে শুরু করলে শুরু হয় বর্ষাকাল। দক্ষিণ পূর্ব অয়নবায়ু নিরক্ষরেখা অতিক্রম করে। আর ফ্যারেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয়। বর্ষা শেষে বাংলাদেশের মাঝে মাঝে ঘূর্ণিঝড় আঘাত হানে। অর্থাৎ বর্ষা শেষে বাংলাদেশে মাঝে মাঝে ঘূর্ণিঝড় আঘাত হানে। জলবাষ্পপূর্ণ এই বায়ু হিমালয় পর্বত বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। শুরু হয় বর্ষাকাল। তাহলে আজ এ পর্যন্তই। তোমরা বাড়িতে ভালোভাবে পাঠগুলো অনুশীলন করো, ভালোভাবে পড়াশোনা করো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর এই শুভকামনায় আজকে পাঠ আমি এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।